7023 লিটার। আমরা এসিআই এর কিছু বুল তখন আমরা ইউজ করি, বা এর অ্যাপ্রোচটা হচ্ছে জাস্ট ইন টাইম। বাংলাদেশের ডেইরি খাত আজ লাখো মানুষের জীবিকার উৎস, যেখান থেকে বছরে প্রায় 1,50,000 টনেরও বেশি দুধ উৎপাদিত হলেও নিরাপদ ও মানসম্মত দুধের চাহিদা পূরণে আধুনিক খামার ব্যবস্থার গুরুত্ব অনেক বেশি। উন্নত জাত, সঠিক ব্যবস্থাপনা, সুষম খাদ্য ও আধুনিক প্রযুক্তি সফল ডেইরি খামারের মূল ভিত্তি। আজ আমরা এসেছি রংপুরের হারাগাছের ফার্মার্স ডেইরি ফার্মে, যা কিনা 115 একর জমি জুড়ে গড়ে ওঠা এমনই একটি আধুনিক ডেইরি খামারে। একজন মায়ের স্বপ্ন থেকে শুরু হওয়া এই খামার কিভাবে আজ সফলতার এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে, আর কিভাবে উন্নত জেনেটিক্স, সঠিক ব্যবস্থাপনা ও পুষ্টিকর খাদ্যের মাধ্যমে গড়ে উঠেছে তা আমরা জানব। চলুন দেখে আসি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি ভাইয়া, আজ কিন্তু আমি অনেক সুনাম শুনে এখানে চলে আসছি। ফার্মার্স ডেইরি ফার্ম সম্পর্কে জানা, নিজে দেখব, পুরোটা ঘুরে দেখব, পাশাপাশি দর্শকদেরকেও দেখাবো। আপনি কিন্তু আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। জি, থ্যাংক ইউ। জি। তো এখন কি আমরা ঘুরে দেখতে পারি? ভাইয়া, ফার্মার্স ডেইরি ফার্মের এই জার্নিটা কবে থেকে শুরু, আর এর পিছনে তো একটা গল্প আছে? জি, অবশ্যই। এই গল্পটা একটু দর্শকদের শেয়ার করবেন please? জি, বেসিক্যালি আমাদের ফার্মার্স ডেইরি ফার্মের যদি আমি যাত্রাটা বলি, আমাদের যাত্রাটা শুরু হয়েছে আমাদের যে এমডি স্যার আছেন ওনার মার হাত ধরে। তো ওনার মার হাত ধরেই আমাদের খামারের যাত্রাটা শুরু, এবং সেই খামারটা আমাদের যে পুরনো যে খামারটা, সেই পুরনো খামারটা ওনাদের বাসার ভেতরেই আছে, এখনো সেই খামারটা আছে। আচ্ছা। তো সেই খামারটার থেকে আমাদের মেইন উদ্দেশ্যটা ছিল যে আমাদের এমডি সাহেবের একটাই পরিকল্পনা এবং একটাই চিন্তা, বিশুদ্ধ দুধ এবং নিজেদের উৎপাদিত দুধ। যেই জায়গাটাতে আমরা গরুর ব্রিড থেকে শুরু করে গরুর ফিড এবং ম্যানেজমেন্ট কমপ্লিটলি আমাদের সাইকেলে থাকবে। আচ্ছা। তো এইটা বেসিক্যালি এই শেডটাকে আমরা বলতেছি হচ্ছে আমাদের মিল্কিং শেড। এই পুরো লাইন যেটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের মিল্কিং শেডের লাইন। তো আপনি দেখতেছেন যে আমাদের এই যে যদি আমরা ম্যানেজমেন্টের কথা বলি, একটা খামারের ম্যানেজমেন্টের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে তিনটা। ফার্স্ট হচ্ছে ব্রিড, দেন হচ্ছে ফিড, দেন হচ্ছে ম্যানেজমেন্ট। তো আমরা যদি ব্রিড বলি, তো ব্রিডের ক্ষেত্রে আমাদের প্রিলিমিনারি সিলেকশন ছিল এইচএফ। আচ্ছা। তো এইচএফকে যদি আমি ম্যানেজ করতে যাই, তো এইচএফ ম্যানেজমেন্টের জন্য আমাকে দেখা যাচ্ছে যে ওকে একটু ঠান্ডা আবহাওয়া দেয়া এবং তাকে একটু কুল রাখা, এই ম্যানেজমেন্টটা করার জন্য দেখেন আপনি আমাদের শেডগুলো যদি চিন্তা করেন, আমাদের শেডগুলো প্রত্যেকটা শেডেই কিন্তু সিমেন্ট শিট ইউজ করা। সেকেন্ড হচ্ছে যে আমাদের শেডের যে এয়ার সার্কুলেশনের যে ব্যবস্থাটা, এটা কিন্তু ডেফিনেটলি আমাদের এই দক্ষিণ দিক এবং উত্তর দিক খোলা, পূর্ব পশ্চিমে কিন্তু আমাদের শেডটা করা, যাতে আমরা এয়ার সার্কুলেশনটা আমার ফ্লো ঠিক থাকে এবং আমরা যাতে একটা ঠান্ডা বাতাস পাই। এখন আপনি বাইরের থেকে আসার সাথে সাথে হয়তো আপনি আমার শেডে ঢোকার সাথে সাথে একটা টেম্পারেচারের ডেক্লাইন ফলো করছেন, যে আমার ভিতরের আবহাওয়াটা কিন্তু একটু ঠান্ডা। এই ঠান্ডা হওয়ার কারণটা হচ্ছে আমার পুরো শেডের বা ডেইরির যে আমার ইনফ্রাস্ট্রাকচারটা আছে, এটা 2/3 এরিয়া কাভার্ড বাই লেক। আমাদের যে আপনার এই যে ওয়াটার স্প্রিংকলার, এটাকে বলে ওয়াটার স্প্রিংকলার, এটা কিন্তু অটোমেশন করা। এইটা কিন্তু আপনার নির্দিষ্ট একটা সময় পর পর এটা ওপেন হবে এবং এটা থেকে আমাদের ওয়াটার সার্কুলেট হবে, যাতে আমার গরুটা সবসময় ঠান্ডা থাকে। যেমন যদি দেখেন আমার প্রত্যেকটা গরু কিন্তু এই বাইরের এই টেম্পারেচারের মধ্যেও আমার প্রত্যেকটা গরু দেখেন আপনি, মানে আপনি যদি চিন্তা করেন আমার এই জায়গাটাতে 60-65টা গরুর ভেতরে প্রায় 60টা গরুই আমার কিন্তু শুয়ে আছে, মানে ওরা কিন্তু খুব কমফোর্টে আছে, খুবই আরামে আছে। তো এইটা হচ্ছে আমাদের একটা কাটিং এজ টেকনোলজি। আমরা যদি চিন্তা করি, এটা হচ্ছে ওয়ান অফ দ্য কাটিং এজ টেকনোলজি। এটা কিন্তু খুব বেশি এক্সপেন্সিভ। আচ্ছা আচ্ছা। অন্যান্য খামারগুলোতে প্রচুর বিদ্যুৎ খরচ করে অনেক ফ্যানের ব্যবস্থা করতে হয় যেন গরু সঠিকভাবে বাতাস পায়, কিন্তু এইখানে দেখা যাচ্ছে ইলেকট্রিক কোনো যন্ত্রের মাধ্যম ছাড়াই প্রকৃতিকে সুন্দরভাবে কাজে লাগিয়ে এত সুন্দরভাবে এই খামারটা চলছে। এটা কিন্তু আমার কাছে খুবই আধুনিক মনে হয়েছে এবং উন্নত একটা প্রযুক্তির ব্যবহার মনে হয়েছে। তো আমরা শুরু করি এইচএফ দিয়ে।
মানে আচ্ছা, হলস্টাইন ফ্রিজিয়ান যেটাকে বলে। ওকে। যেই কারণে দেখবেন যে আমার ম্যাক্সিমাম গরুর কালারই কিন্তু এই যে সাদা কালো ছোপ ছোপ, মানে আমার যতগুলো মাদার হার্ড আছে এগুলো সবগুলাই এইচএফ ব্রিডের। তো এইটাকে আমরা ইন এ সেন্স এটাকে আমরা বলি মিল্ক মেশিন আমাদের ভাষায়, আচ্ছা, ইন্ডাস্ট্রির milk ভাষায় মিল্ক মেশিন। হ্যাঁ, কারণ যেহেতু ও তো এরা আমাকে শেষমেশ আমাদের ফলন দুধ দিবে, মিল্ক। মিল্ক আমাকে দিবে, তো ওকে কিন্তু আমরা বলি মিল্ক মেশিন বা আমার এটা হেইফার যেটাই বলে। তো এর জাতটা কি হবে? হ্যাঁ হ্যাঁ। তো এই জাতটা যখন আমরা চিন্তা করছি, পেডিগ্রিটা যখন চিন্তা করছি কোন বুলটা ইউজ করব, সেই বুলের ক্ষেত্রে যে আমাদের কাছে আসলো যে আসলে কোন গরুর মানে বডি ওয়েটটা কেমন হওয়া উচিত আচ্ছা। একটা গরুর, ওর হিট টলারেন্স কেমন হওয়া উচিত, আচ্ছা। ওর কনসেপশন রেট মানে কত অল্প সময়ে, অল্প সময় ঠিক না, কত কম বীজে বা কয়টা বীজে তার কনসেপশন হবে, কনসেপ্টটা হয়। তারপরে তার ডেইজ ইন মিল কেমন হওয়া আচ্ছা উচিত, আচ্ছা। তার স্ট্রাকচার কেমন হবে, তার ফিট কনভার্সনটা কেমন হবে। Okay. দ্যাট মিন্স যে সে কতটুক খেয়ে কতটুক দুধ দিবে। দুধ কারণ দিচ্ছে। আমি দেখা গেল যে কোনো গরু আছে আমাকে 40 লিটার দুধ দিচ্ছে, বিজনেসের ভাষায় হলো কতটুকু খরচ করে আমি কি প্রফিটটা পাচ্ছি, profit-টা রিটার্নটা দিচ্ছি, পাচ্ছি। হ্যাঁ, সো return-টা প্রফিটেবিলিটিটা হচ্ছে আমাদের আলটিমেটলি গোল। Okay. কারণ আমরা তো এই জায়গাটাতে দেখেন দিন শেষে এটা একটা ইন্ডাস্ট্রি, Yes, সো yes. উই অলওয়েজ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্য প্রফিটেবিলিটি। Yes. তো আমরা যখন প্রফিটেবিলিটি চিন্তা করব তখন আমাকে এই কস্টগুলো এই জায়গাটাতে অটোমেটিক ইনকালকেট হয়ে যাবে। আমার এই কস্টগুলোকে আমাকে ট্যাপ করতে হবে এবং এই কস্টগুলো আমি কিভাবে রিডিউস করতে পারি হ্যাঁ। এই প্রত্যেকটা জায়গাটাতে আমাকে হাত দিতে হবে। হুম। ওই সময়টাতে আমরা যে দেখলাম যে আমাদের মেইন যে ইস্যু যেটা ছিল ওই সময়টাতে বাংলাদেশে, যে আমরা প্রপার পেডিগ্রির যে বুল যেগুলো, এই বুলগুলো কিন্তু আমরা পাচ্ছিলাম না। পাচ্ছিলাম। কারণ ওই পেডিগ্রিটা যদি আমি না পড়তে পারি আমি কিন্তু বুঝবো না। এটা ছিল আপনার খামার তৈরিতে একটা বিশাল হার্ডেল। অনেক বড় একটা হার্ডেল ছিল ওই সময়টাতে। ওই সময়টাতে তখন দেখা গেল যে আমাদের এসিআই এর সাথে একটা যোগাযোগ হয়। তো তখন এসিআই এর সাথে কথা বলে আমরা এসিআই এর কিছু বুল তখন আমরা ইউজ করি বা এআই করি। হ্যাঁ। এসিআই আপনার এসিআই এর সাথে আমাদের কাজটা শুরু আমার বাহ। হার্ড। দেন আমার কিন্তু অনেকগুলো মানে আমি হয়তো বাংলাদেশে এটা তাহলে নিউ জার্নি উইথ এসিআই কত এসিআই সাল? তো 2019 সাল থেকে আমরা মানে কমার্শিয়ালাইজেশনে গেছি। আচ্ছা আচ্ছা। তো যখনই আমরা কমার্শিয়াল চিন্তা করছি তখনই আমাদের মাথাতে আসছে ব্রিড। তো আচ্ছা। ব্রিড কেন আসছে? কারণ আমার যে মাদার হার্ড এটা আমার একটা স্ট্রং বেস দরকার। আচ্ছা। তো ওই স্ট্রং বেস যখন আমি করতে যাব তখন আমার ভালো সিমেন্ট দরকার। ওই ভালো সিমেন্ট আমি খোঁজ করতে যখন যাই তখনই আমি এসিআই এর সাথে আমার ইন্ট্রোডাকশন হয় এবং আমি মার্কেট অ্যানালাইসিস করে দেখি যে অন্যান্য বিভিন্ন কোম্পানির থেকে এসিআই এর যে পেডিগ্রিগুলো আছে এটা মোর রিলায়েবল। তখন আমি এসিআই এর বীজ দিয়ে আমার মাদার হার্টগুলোকে আমি রেডি করি। আচ্ছা, আমার এই জায়গাটাতে যেই মাদার হার্টগুলো দেখতেছেন এগুলো সবগুলো কিন্তু এসিআই ব্যাকগ্রাউন্ডের, মানে আচ্ছা, এদের আচ্ছা। সবার বাবাই কিন্তু এসিআই। তাই? এসিআই এর আমার এই জায়গাতে কমেট আছে, জেমোস্ট আছে, আচ্ছা। মন্টি আছে, তারপরে থমাস তো রিসেন্ট আসছে, আচ্ছা। তারপরে এইগুলো কিন্তু আমার হচ্ছে মাদার হার্ট এগুলো আচ্ছা। আমার এই জায়গাটাতে এসিআই। এবং এইটা কিন্তু আমার এই জায়গাটাতে একটা কি রোল প্লে করতেছে। ফার্স্ট বাতে এসিআই এর যে বেজ, এসিআই এর বেজের একটা বাচ্চা ফার্স্ট বাতে আমাকে 7023 লিটার দুধ দিছে। কি বললেন ভাইয়া? জি। 7023 লিটার। 7023 লিটার এবং এটা ও। টোটাল আমার মিল্কিং ডেজ, ডিএমআইটা একটু বেশি, ডিএমআইটা ছিল ওর 315 দিন। এটা হচ্ছে সেই গরু, এর নাম হচ্ছে হোপ, এর নাম্বার হচ্ছে 95 এবং এর মা হচ্ছে কিন্তু আমাদের কোহিনূর। আচ্ছা, কোহিনূর হচ্ছে আমাদের সবচেয়ে পুরানো এবং সবচেয়ে ভালো গরু। এই যে বড় যে গরুটা, এই গরুটা হচ্ছে আমার সবচেয়ে পুরানো গরু। এই গরুটা, আচ্ছা আচ্ছা। একে আমরা আদর করে ডাকি কোহিনূর। কেন আচ্ছা, কোহিনূর ও ডাকি? কোহিনূর। ওর নাম হচ্ছে কোহিনূর। ও আমার কাছে হীরার মতো মূল্যবান। আচ্ছা। কেন? ও এখন পর্যন্ত আমাকে কোনো ছেলে মানে আরিয়া গরু, আমাদের যদি রংপুরের ভাষায় বলি, কোনো মেল কালফ সে এখন পর্যন্ত আমাকে দেয়নি, সবগুলো ফিমেল কালফ। ফিমেল দিয়ে। এবং তার কাছ থেকে এখন পর্যন্ত আমরা 6টা বাছুর পেয়েছি এবং তার মিল্কিল কখনোই কমতেছে না। আমি আচ্ছা, 2 আচ্ছা। লিটার হলেও ওর নেক্সট মিল্কিং যে ল্যাকটেশনে আমি ওর কাছ থেকে দুধ বেশি পাচ্ছি। এবং বাহ। ওর বেসটা কিন্তু এসিআই। ওর বাচ্চা হচ্ছে ওই 95 হোপ এবং ওই আমাকে 7023 লিটার 23 দুধ লিটার আমি ওর দুধ কাছ থেকে দিয়েছে। পেয়েছি। ও, সো fine. এখন যেটা হয়েছে যে আমি দেখা গেছে যে আমার প্রয়োজনে দেখা যাচ্ছে যে আমার খামারের জন্য এখন আমি যাচ্ছি হচ্ছে ছোট হার্ট সাইজে আমি যাবো, মানে আমার গরুর সাইজটাকে আমি বড় করব না। আমার এই জায়গাটাতে এসিআই এর সার্ভিসে আছে, আমার প্রায় 88টা গরু আছে এসিআই সার্ভিস। ও ফাইন ফাইন। তো এইটা হচ্ছে যে আমাদের কন্ট্রিবিউশন বা এসিআই এর কন্ট্রিবিউশন আমাদের খামারে। এটার জন্য আসলে আমরা সবসময় এসিআইকে থ্যাংক ইউ দেই এবং তাদেরকে আমি ধন্যবাদ দিই। এবং রিসেন্টলি এসিআইতে তারা WWS এর কিছু খুবই ভালো পেডিগ্রির কিছু বুল তারা কালেক্ট করেছে সামহাও, এবং সেই সিমেন্টগুলো কিন্তু আমি আবার আমার এই জায়গাটাতে আমি ইন্ট্রোডিউস করতেছি।
এ হচ্ছে আমার স্নোম্যান, এবিএস এর আচ্ছা। স্নোম্যানের বাচ্চা। আচ্ছা। এবং এ আমাকে পিকে দুধ দেয় হচ্ছে 43 লিটার পিক ল্যাকটেশনে। আচ্ছা, বাট 43 লিটার। স্টিল আমি মনে করি যে আমার আরো ইম্প্রোভাইজেশনের সুযোগ এখানে আছে। কেন? কারণ ওর যে আপনার স্ট্রাকচারটা যদি আপনি দেখেন, ওর স্ট্রাকচারটা কিন্তু হিউজ, অনেক বড় একটা অনেক স্ট্রাকচার, বড়। অনেক বড় একটা গরু। তো সেই ক্ষেত্রে আমার জন্য কিন্তু ওকে মেনটেন করা সবকিছু মিলে কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জ হয়ে যায়। আমাদের যে শাওয়ার সিস্টেমটা, তো এই যে শাওয়ার সিস্টেমটা দুপুরে একটা যখন বাজবে বা যখন বাইরের টেম্পারেচারটা একটু বাড়বে, তখনই কিন্তু আমাদের এই শাওয়ার সিস্টেমটা চালু হয়ে যায়। আচ্ছা, এবং এটা কিন্তু ড্রিভেন বাই দা সোলার পাওয়ার। ওকে, মানে ওদিকে যদি হিট বাড়ে তো এদিকে অটোমেটিক আমার এটা বাড়বে, চালু হয়ে যাচ্ছে, চালু হয়ে এদিকে যাবে। ঠান্ডা হচ্ছে। ডেফিনেটলি। এবং বাহ। এইটার জন্য আমার 7 দিনের, আমার গরুর ঘরে যদি কোনো কারণে পাওয়ার ফেলিওর হয়, তো সেটার জন্য আমার 7 দিনের ওয়াটার রিজার্ভার আছে, যেটা অলমোস্ট 1 লক্ষ লিটার পানির ওয়াটার ও। রিজার্ভার। তো এই গরুর যখন আপনি একটা গরুর শেড চিন্তা করতেছেন, এটার সাথে যে শুধু আমাদের হিট মেইনটেনেন্স জড়িত, শুধু তা না, এই ব্রিডটাকে আমরা কিভাবে ম্যানেজ করব, এই ব্রিডটাকে যদি আপনার বুঝতে হয়, তো এই ব্রিডের ভেতরে এইটার যে পেডিগ্রি, এই পেডিগ্রিটাও আপনাকে বুঝতে হবে যে এটার পেডিগ্রিটা কি। অ্যাকচুয়ালি এই পেডিগ্রির ভেতরেই এর পারফরমেন্সগুলো কোড করা থাকে। তো আপনি যখন একজন খামারি হবেন বা আপনি যখন একটা খামার দিবেন, তখন আপনাকে এই ল্যাঙ্গুয়েজটা আপনাকে জানতে হবে, অবশ্যই জানতে হবে। পেডিগ্রিটা আপনাকে পড়তে হবে। আচ্ছা, যে এই পেডিগ্রির যে বাচ্চাটা হবে, এই বাচ্চার কনসেপশন রেট কেমন হবে, আচ্ছা। এই বাচ্চাটার এফসিআর মানে ফিড কনভার্সন রেশিও, ফিড আচ্ছা। কনভার্সন রেশিও ইন এ সেন্স যে সে কতটুক খেয়ে কতটুক দুধ দিবে, দিচ্ছে, দ্যাট হ্যাঁ। মিন্স যে মিল্ক প্রোডাকশন, হ্যাঁ, যে ও production। কত কম খেয়ে কত বেশি দুধ দিতে পারে। ওকে, এই জিনিসটা ওই পেডিগ্রির ভেতরেই কোড করা থাকে, আপনাকে ওই জিনিসটা জানতে হবে। অবশ্যই জানতে হবে। দেন এগেইন আসতেছে যে ওর মানে কত কম, আমি যেই কথাটা বললাম, যেমন কিছু আপনার জেনেটিক্স আছে, যেই জেনেটিক্সে একটা বাছুর ও দেখা যাবে যে ওর মার সমপরিমাণ দুধ উৎপাদন করবে, বাট ও ওর মার থেকে মিনিমাম 50 কেজি ফিট কম খাবে, আচ্ছা, মিনিমাম বছরে। বছর। তো সেইটা যদি আপনি চিন্তা করেন, আমি যদি আমার এই শেডের কথা চিন্তা করি, আমার এই জায়গাটাতে 240টার মতো আমার মিল্কিং কাউ থাকবে। তো 240কে যদি আমি 50 দিয়ে গুণ করি, তাতে দেখা যাবে যে আমার ইয়ারলি প্রায় 5 লক্ষ টাকা আমি সেভ করতে পারছি। সেভ করা যাচ্ছে। তো এই 5 লক্ষ টাকা সেভ করার মানে হচ্ছে যে আমার প্রতি মাসে 40,000 টাকা সেভ, আমার প্রতি মাসে 40,000 টাকা সেভ মানে আমার প্রতি মাসে 3টা লেবারের কস্ট আমি সেভ করতে পারতেছি। তখন থেকে আমরা উই ওয়ার ভেরি কিন ফর দ্য পিওর ব্রিড এবং ভালো জাতমানের যে সিমেন্ট বা বুলগুলো সিলেক্ট করা। তো ওই সিলেকশন যখন আমরা চিন্তা করছি, ওই সময়টাতে আমরা নির্ভরশীলতার জায়গা যদি বলেন, তো নির্ভরশীলতার জায়গাটা ছিল তখন আমার জন্য এসিআই। তো Okay. আমার এই জায়গাটাতে যেই হার্টগুলো আপনারা দেখবেন, হ্যাঁ, এই মাদার হার্ট ম্যাক্সিমাম আমার কিন্তু এসিআই এর। আচ্ছা আচ্ছা, এখানে প্রায় কতটা গরু আছে আপনার? আমার এই জায়গাটাতে, হ্যাঁ। আমার এই একটা লাইন হচ্ছে আমার একটি রোতে একটা রো, এটা হচ্ছে আমরা মিল্কিং রো বলি, আমার এই মিল্কিং রোতে আছে 65টা। 65টা। জি। এর ভিতরে আপনি যে কথাটা বললেন, জি, হ্যাঁ, 88টা যে আমার 88টা 88টার ভেতরে আমার ওই সাইডটাতে আছে কিছু, ওই পাশে যারা না? যারা আপনার প্রেগন্যান্ট। সার্ভিস আচ্ছা, বলতে আচ্ছা, কি আচ্ছা, বোঝাচ্ছে? আমি বুঝতে যে পারছি। শি ইজ রেডি টু গিভ ready to বার্থ, give a birth. হ্যাঁ, সে বাচ্চা দেওয়ার জন্য বাচ্চা দেওয়ার জন্য সে সে প্রস্তুত। ওকে। এটা হচ্ছে One of আমাদের the কালফ পেন। segment হ্যাঁ, here. এই জায়গাটাতে প্রত্যেকটা কালফ পেনের সাইজ হচ্ছে 7 ফিট হচ্ছে লম্বায়, পূর্ব পশ্চিমে 7 ফিট, আর 4 ফিট হচ্ছে আমার উত্তর দক্ষিণে মানে হ্যাঁ। প্রস্থ। এবং আপনি যদি আমাদের কালফ পেনটা যদি আমি আপনাকে দেখাই বা বোঝাই, আমাদের এই জায়গাটাতে দেখেন একটাতে পানি, আরেকটাতে থাকে আমাদের ফিড। তো এই বাছুরটা বর্তমানে শুধু ও খাচ্ছে হচ্ছে দুধ, যেই কারণে ওকে শুধু আমরা এই এখন দুধ খাওয়া শেষ, আমরা এখন এই জায়গাটাতে পানি দিছি। আমরা এই জায়গাতে ফিডারেও দিচ্ছি না, কারণ ফিডারে যে টাইম কনজিউম করে সেটা আমাদের জন্য কস্ট ইফেক্টিভ না। তো যেই কারণে আমরা সস্তার এই যে আপনার এই যে প্লাস্টিকের বলের ভেতরে দিয়ে দিচ্ছি, এটা ক্লিন করাও আমাদের জন্য সুবিধা। এবং টপ অফ দ্যাট আপনি যদি আমাদের এই যে ম্যাটগুলো দেখেন, এই ম্যাটগুলো কিন্তু ডেডিকেটেড হচ্ছে আমাদের গরুর বাছুরের জন্য। আচ্ছা, এই আচ্ছা। ম্যাটগুলো, এই ম্যাটগুলোতে ও যখন আপনার থাকবে বা ও যখন শুবে, তখন ওর যে হুফ, প্লাস্টিকের, রাইট? এই হ্যাঁ প্লাস্টিকের, এটা ইম্পোর্ট করা। আচ্ছা ও আচ্ছা। যখন শুবে তখন ওর যে হুফ, তারপরে ওর যে এই যে আপনার যে নিগুলো আছে বা ওদের সাইডের যে পা বা বডি যেটা আছে, এই জায়গাতে কোনোভাবেই ও কোনো রকম কোনো আঘাত পাবে না এবং সে কমফোর্ট পাবে। Comfort হবে। এবং ওর যে মনে করেন আপনার ইউরিন বা ওর যে কাউডাং যেটা আছে, সেটা যাতে ইজিলি আমরা মানে ওই জায়গা থেকে বের হয়ে যায়, যেই কারণে আমাদের যে ফ্লোরটা, এই ফ্লোরটাও কিন্তু স্পেশালি ডিজাইন করা আমাদের আচ্ছা, বাছুরের আচ্ছা, শেডের হ্যাঁ, জন্য।
এবং প্রত্যেকটা ফ্লোরে আপনি কিন্তু দেখবেন যে স্পেস কিন্তু ওপেন করা আছে, ওখান থেকে যেন পড়ে যেতে পড়ে পারে যায়। easily। এবং আমার এই যে ফ্লোর যেটা আছে এই ফ্লোরটাও কিন্তু ওই জায়গা থেকে নিচে স্লোপ করা, ওকে। যাতে অটোমেটিক আমার যত পানি বা যেই বর্জ্য যেগুলো আছে এগুলো অটোমেটিক এখানে চলে আসে, এবং এই ড্রেন দিয়ে পশ্চিম দিকে আমার এই সবগুলো ময়লা ওইখানে চলে যে যাচ্ছে। নিষ্কাশন হয়ে ড্রেনেজের মাধ্যমে ওই পাশে চলে Right. যাচ্ছে। আর বা এটা সেটা হচ্ছে দিক আমাদের থেকেও কি পূর্ব আর দিক। কিছু হচ্ছে নাকি ওগুলো, জি। মানে যেমন ওদের যে বর্জ্য আছে জি। সেটা থেকেও কি আপনার কোনো আধুনিক প্রক্রিয়ায় ওইটা আমরা যেমন ওইটা আমরা স্লারি করতেছি, স্লারি করে ওই Okay. গোবর থেকে আমাদের দেখা যাচ্ছে যে আমরা মাছের খাবার উৎপাদন আচ্ছা, করতেছি আচ্ছা, ওই আচ্ছা। গোবরটার থেকে। ওই স্লারি যেটা হচ্ছে ওই স্লারিটা আমরা ইউজ করতেছি আমাদের এই যে গ্রিন বা আমাদের যে গাছ, আপনি যদি চিন্তা করেন আমার এখানে আপনি যত দূর আপনার চোখ যাবে আপনি শুধু গ্রিনারিই দেখবেন, হ্যাঁ, হ্যাঁ, এবং হ্যাঁ। এই গ্রিনারিটা মেইন হচ্ছে যে আমাদের এই বৃক্ষরোপণ। আচ্ছা, যে আমরা যে শুধু প্রকৃতিতে শুধু দুধ উৎপাদন করবো, ইটস নট লাইক দ্যাট। অভিযান একটা নয়, আরো না, আছে। অনেকগুলো। যে আমাদের অবশ্যই গ্রিনের দিকে খেয়াল রাখতে হবে, গ্রিনারি, গো বাই দ্য গ্রিন। আমরা যেদিকেই যাব আমাদের গ্রিন থাকতে হবে। ভাইয়া আমরা জি। তো এর আগে ব্রিডিং নিয়ে বিস্তর আলোচনা শুনলাম, এখন ফিড সম্পর্কে বলেন একটু, যে কিভাবে ম্যানেজমেন্ট করছেন এতগুলো গরুকে, আপনি কিভাবে ম্যানেজ করছেন, আপনার সাথে কাজ করছে কারা, আর এখানে কি কি প্রসেসিং আছে একটু যদি জানাতেন। জি, তো এইটা হচ্ছে আমাদের ফার্মের, যদি আমরা বলি, আমরা যখন আমাদের জার্নিটার কথা বলছি সেই জায়গাটাতে এটা ছিল আমাদের সেকেন্ড পিলার, ফিড। অ্যান্ড এটা হচ্ছে নিউট্রিশনটা হচ্ছে আমাদের প্রত্যেকটা গরুর জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা পার্ট, এবং এই ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি যেই জিনিসটাকে গুরুত্ব দেই সেটা হচ্ছে যে আমাদের ন্যাচারাল সোর্স অফ ফিড ইনগ্রেডিয়েন্টস। তো ফিড ইনগ্রেডিয়েন্টসগুলো সবসময় আমরা ন্যাচারাল সোর্স থেকেই আমরা কালেক্ট করি। আমরা বাজার থেকে কোনো ফিড কিনে এনে আমরা আমাদের কোনো গরুকে, বাছুরকে বা কাউকে আমরা কোনো বাজারের ফিড খাওয়াচ্ছি না। তো আমাদের যেই হার্ট সাইজ বা আমাদের যে শেডের সাইজ, এই পুরো শেডের সাইজটাকে এই খাবারগুলোকে যদি আমি কম্পিটিটিভ একটা টাইমে ডিস্ট্রিবিউট করতে চাই, সেই ক্ষেত্রে আমার জন্য সবচেয়ে কম্পিটিটিভ ইকুইপমেন্ট বলেন বা সবচেয়ে জরুরি যে যন্ত্রটা সেটাই হচ্ছে এটাকে বলে টিএমআর, টোটাল মিক্সড রেশন। তো আমার যে গরু যেগুলো আছে বা দুধের গরু যেগুলো আছে, এই প্রত্যেকটাতেই আমরা দেখা যাচ্ছে যে আমরা এই টিএমআরটা দিচ্ছি। আচ্ছা, যেই জিনিসটা আমাদের সবচেয়ে বেশি আমরা নির্ভর করি সেটা হচ্ছে গরুর খাবারের জন্য। আমাদের গরুর খাবারের জন্য আমরা নির্ভর করি টিএমআর এর উপরে। এখন টিএমআরটা কি? এই টিএমআরটাকে বলা হয় টোটাল মিক্সড রেশন। এই টোটাল মিক্সড রেশনের ভিতরে আমাদের ফরেজ এবং কনসেন্ট্রেট দুইটা একত্রিত করে আমরা আমার গরুটাকে খেতে দিই। তো এই জায়গাটাতে ফরেজ হিসাবে আছে কর্ন সাইলেজ, এবং কনসেন্ট্রেট হিসাবে আছে হচ্ছে আমার ডিওআরবি ইউজ করতেছি কনসেন্ট্রেটে, তারপরে হচ্ছে সয়াবিন মিল আছে, তারপরে রেপসিড মিল আছে, রাইস পলিশ আছে, হুইট হাস্ক আছে, তারপরে আমরা কিছুটা মোলাসেস ইউজ করি, দেন সল্ট আছে। এই সব কিছু মিলে আমাদের এই টিএমআরটা আমরা রেডি করি। তো এই টিএমআর এর ভেতরে দেখা যাচ্ছে যে আমাদের 30% থাকে কনসেন্ট্রেট এবং 70% থাকে হচ্ছে আমাদের সাইলেজ। তো বেসিক্যালি এটা দিয়ে মিক্স করেই আমাদের গরুর যে মিল্ক প্রোডাকশন এবং বডি ওয়েট ওই অনুযায়ী এই রেশনটা আমরা ডিস্ট্রিবিউট করি। থ্যাংক ইউ ভাইয়া। তো জি। আমি এখন দেখলাম যে ব্যবস্থাটা দেখলাম, যেমন হাতে একটা মানুষ যেভাবে দুধ দোয়ায় অনেকটা জি। টাইম যাচ্ছে, এখানে আমি আরেকটা যন্ত্রের ব্যবহার দেখলাম, জি, জি, যেটা জি। আমার কাছে খুব ইউনিক লেগেছে এবং আধুনিক যন্ত্র জি, মনে হচ্ছে। এটা হচ্ছে বেসিক্যালি আমাদের এটা পার্ট অফ আওয়ার ম্যানেজমেন্ট। হ্যাঁ। যদি আপনি ওইটা বলেন আধুনিক যন্ত্র, ঠিক না, এটা হচ্ছে একটা মিল্কিং মেশিন। মেশিন। মেশিনটা দিয়েই আমরা মিল্ক সার্কেল করি, কারণ আমার এই জায়গাটাতে বর্তমানে আমার প্রায় 51টা, প্রায় না এক্স্যাক্টলি 51টা গরু আমার এখানে দুধ দিচ্ছে। আচ্ছা, আমার এই জায়গাটাতে আজকের মিল্ক প্রোডাকশন হচ্ছে 842 লিটার আচ্ছা, অন অ্যান এভারেজ যদি বলি, কারণ আমরা সবসময় এভারেজটাতে Average বিশ্বাস বলতে, করি। আমার আজকে টোটাল গরুর, আমার হার্ডের 51টা গরুর যদি ডেইজ ইন মিল্ক বলি, যেটা সংক্ষেপে ডিএমআই বলে, ডিআইএম ডেইজ ইন মিল্ক, সেটা হচ্ছে আমার 225 দিন। দ্যাট মিনস ইটস এ লেট ল্যাকটেশন। তো লেট ল্যাকটেশনে আমার গরুর মিল্কিং এভারেজ আছে এখন 16.48, 16.48 এভারেজ আমি লেট ল্যাকটেশনে আমি মিল্ক পাচ্ছি। দ্যাট মিনস আর কিছুদিন পরে আমার এই গরুটাকে ড্রাই করতে হবে। আচ্ছা, মানে আমার একটা গরু যখন 12 লিটার দুধ দেয় তখন তাকে আমার ড্রাই করতে হয়। আচ্ছা, মানে ও তখন ড্রাই করা অবস্থাতেও তার কাছ থেকে আমি 12 লিটার দুধ পাই, কিন্তু আমি সেই 12 লিটার দুধ আর তার কাছ থেকে নেই না। ভাইয়া। জি। ব্রিড এবং ফিড নিয়ে তো আলোচনা সম্পূর্ণ হলো, জি। এখন এই যে থার্ড পিলার ম্যানেজমেন্ট সম্পর্কে একটু যদি বলতেন। জি, তো বেসিক্যালি একটা খামারের ম্যানেজ যদি আপনি বলতে চান, তো সবার আগে আমার আসতে হয় হচ্ছে আমাদের পিপল ম্যানেজমেন্ট ফার্স্ট। People আমার অ্যাসেট হচ্ছে আমার পিপল, মানে আমার সাথে যারা কাজ করে, আমার গরুকে যারা দেখাশোনা করে, এই মানুষগুলোকে আমরা কিভাবে ম্যানেজ করি এবং এই মানুষগুলোকে আমরা কিভাবে এডুকেট করতেছি। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ম্যানেজমেন্টের অংশ। সেকেন্ড আসতেছে যে আমাদের কাউ ম্যানেজমেন্ট।
তো আমরা যদি কাউ ম্যানেজমেন্ট চিন্তা করি, আমাদের কমপ্লিট কাউ ম্যানেজমেন্টটা ড্রিভেন বাই সফটওয়্যার। যে আমাদের একটা গরুর ধরেন জন্মের পরে ওর বার্থ ওয়েট কত, ও কতটুকু মিল্ক সাকল করলো, ওর ভ্যাকসিনেশন, ওর ধরেন কৃমিনাশক থেকে শুরু করে ওর যত ডিজিজ, এই প্রত্যেকটা জিনিস আমরা ম্যানেজ করি ভায়া সফটওয়্যার। এবং এটার জন্য দেখা যাচ্ছে যে আমাদের ডেডিকেটেড টিম আছে, বা আমার এই ঘরে বা আমার এই শেডে যিনি সুপারভাইজার যিনি আছেন, উনি এটাতে মানে সিদ্ধহস্ত, এবং উনাকে আমরা এটাতে ট্রেনিং করাইছি। উনি দেখা যাচ্ছে যে টাইম টু টাইম আমার এই শেডটাতে ঘুরতেছে, দেখতেছে যে এই বাছুরের যদি কোনো সমস্যা হয় সেই সমস্যাটাকে আইডেন্টিফাই করা এবং সেটাকে রেকর্ড করা, এবং সেই রেকর্ড অনুযায়ী দেখা যাচ্ছে যে আমরা প্রত্যেকটা জিনিস অন টাইমে করার চেষ্টা করি। তো আমাদের ম্যানেজমেন্টের অ্যাপ্রোচটা হচ্ছে জাস্ট ইন টাইম। আর ম্যানেজমেন্টে আমাদের সবচেয়ে বড় যে জিনিসগুলো, যে ছোট ছোট কিছু কাটিং এজ ইনোভেশন, যে আমাদের ম্যানেজমেন্ট কস্টটাকে কমানোর জন্য, যেমন ধরেন আমাদের এই যে ডিঙ্কার, আমার এই ডিঙ্কারের মাধ্যমে আমার গরুটা পানি খাবে, এবং এই পানিটা আসবে অটোমেটিক। এর জন্য আমার কোনো লেবার কস্ট নাই। আমার এই গরুর গায়ে যে পানি দিচ্ছে, এটার জন্য আমার কোনো লেবার কস্ট নাই। এই গরুর গায়ে পানি চাচ্ছে অটোমেটিক। আমার যে ফিডটা যাচ্ছে, এই ফিডের জন্য আমার কোনো লেবার কস্ট নাই, এটা যাচ্ছে অটোমেটিক। মানে একটা ছেলে আমার এই সবগুলো কাজ একটা ছেলে করতেছে, ফিড দেওয়ার থেকে শুরু করে, গোবর ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে, সাইলেজ কালেকশন থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল। তো এইভাবে আমরা প্রত্যেকটা এন্ডে, প্রত্যেকটা পয়েন্টে ছোট 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 যে কস্ট ইফেক্টিভ অ্যাপ্রোচ যেগুলো আছে, সেই অ্যাপ্রোচগুলোই আমরা আমাদের ম্যানেজমেন্টে অ্যাডপ্ট করার চেষ্টা করছি এবং ভবিষ্যতে আরও করব। নতুন খামারিদের সাথে আপনার যে এই যে বোঝাপড়া, এসিআইয়ের সাথে এসে যে আপনার এই যে বাণিজ্যিক সফলতা, এই সম্পর্কে কি নতুন খামারিদের কোনো মেসেজ বা কোনো অ্যাডভাইস করতে পারবেন, বা চাচ্ছেন তাদেরকে বলে দেওয়ার? ডেফিনেটলি আমার সবার আগে আমি যেই অ্যাডভাইসটা আমি আমার নতুন খামারি বন্ধু বা যারা আছেন, এন্টারপ্রেনার যারা আছেন, তাদেরকে সবার আগে আমি বলবো যে আপনারা প্রপার পেডিগ্রি, WWS আছে, ভাইকিংস জেনেটিক্স আছে, আপনারা এই জেনেটিক্সগুলোর সাথে এসিআই আছে, আরও যেই কোম্পানিগুলো আছে, তাদের পেডিগ্রি, প্রপার পেডিগ্রি যে বুলগুলো আছে, পেডিগ্রি সহকারে যে বুল, সেই বুলগুলোকে সিলেক্ট করেন। এবং ডেফিনেটলি আপনারা সেক্স সর্টেড সিমেন্ট। সেক্স সর্টেড মিনস যে আপনি এই সিমেন্ট থেকে আইদার আপনি ছেলে বাচ্চা পাবেন, আপনার যদি ছেলে বাচ্চা পছন্দ হয় আপনি ছেলে সেক্স সর্টেড দিবেন। যদিও এটা ফিজিবল না, সবাই আমরা ইউজ করি হচ্ছে ফিমেল সেক্স সর্টেড সিমেন্ট। তো সেক্স সর্টেড সিমেন্টটা আপনাকে দ্বিগুণভাবে আপনাকে খামার আগাতে সাহায্য করবে। বাহ। ধরেন আপনার যদি 50% ছেলে হয়, 50% মেয়ে হয় কনভেনশনাল সিমেন্ট, কিন্তু আপনি যখনই সেক্স সর্টেড দিচ্ছেন তখন সেটা কিন্তু আপনি ডেফিনেটলি জানেন যে এটা মেয়ে বাচ্চাই হবে। তো আপনার যদি এই অপরচুনিটিটা থাকে, তাহলে কি কারণে আপনি কনভেনশনাল সিমেন্টে যাবেন যেই জায়গাটাতে আপনি জানেন না যে আপনি ছেলে হবে না মেয়ে হবে? তো সেই ক্ষেত্রে আমি বলবো যারা ডেইরি খামারি যারা আছেন তাদেরকে ডেফিনেটলি সেক্স সর্টেড সিমেন্টে যাওয়া উচিত, টু রিডিউস দ্য টাইম। আপনাকে টাইমটাকে সেভ করতে হবে, এটা হচ্ছে একটা পয়েন্ট। দেন যে আমাদের যে লেকগুলো আছে, এই লেকগুলোর পারপাস কি শুধুই বাতাসকে ঠান্ডা করা, নাকি এটার আরো কোনো ইউটিলাইজেশন আছে? রাইট। তো এইটাই আমি আপনাকে বলতেছিলাম যে আমরা বেসিক্যালি সবগুলা কাজই করি ডুয়েল পারপাস। তো আমার যে লেকটা যেটা করা, এটার প্রিলিমিনারি কনসার্ন ছিল যে আমার গরু যে বাতাসটা পাবে, এই ন্যাচারালি যাতে সে একটা ঠান্ডা বাতাস পায়, এই প্রবাহটাকে মেনটেন করা। সেকেন্ড যেটা, এইখানে আমাদের মৎস্য উৎপাদন, আমাদের মাছ চাষ, কারণ আমার এখানে যে পরিমাণ গোবর আমাদের প্রডিউস হয় এভরিডে, এই গোবরটা তো আমার কাজে লাগাতে হবে। এটা দেখা যাচ্ছে যে এই গোবরটা আমাদের মাছের খাবার হিসেবে আমরা ইউজ করতে পারি, আবার আমরা যে সাইলেজ উৎপাদন করি সেই জায়গাটাতেও। তো আরেকটা ইউজ হচ্ছে যে আমার এই জায়গাটাতে পর্যটককে আকর্ষিত করা, যে যেই জায়গাটাতে আপনি আমার লেকে হয়তো গেলে দেখছেন যে আমার ওখানে স্পিড বোট আছে, যে স্পিড বোটটাতে আমাদের যারা দর্শনার্থী যারা আছেন তারা ওই জায়গাটাতে আসতেছেন, ঘুরতেছেন। এটা কিন্তু খুবই ভালো লাগলো। এই যে আপনারা ইনফরমেশনগুলো পাচ্ছেন, এগুলো কিন্তু একদম ফার্মার্স ডেয়ারি ফার্মের একদম গোপন কিছু কথা, সেগুলো কিন্তু উনি একে একে আপনাদের সাথে শেয়ার করছেন, এই জন্য যে যাতে করে আপনারা উপকৃত হতে পারেন, স্বল্প পরিসরেও অনেক বড় বিজনেস করা সম্ভব। কিছু কিছু ইনফরমেশন পেয়েছি যেগুলো আমার থেকেও আপনারা ভালো জানেন, তারপর আমি বলে দিচ্ছি যে আপনারা কিন্তু অবশ্যই এমনভাবে দেখবেন যাতে করে আপনারা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং এটার সাথে থাকবেন। আমরা কিন্তু এই যে খামারের যে সফলতার গল্প নিয়ে আমরা কিন্তু বারবার আপনাদের সামনে আসব, শুধু আপনাদের উপকারের জন্য। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো খামারের সফলতার গল্প নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।